আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাসটি আমার অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীদের জন্য। তো তোমাদের আমি যে কোর্সটি নিয়ে থাকি সেটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কোর্সটি, এবং এই কোর্সটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অংশটুকু আমি পড়িয়ে থাকি। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পোর্শনের আজকে আমি যে টপিকটি পড়াবো সেটি হলো এনজাইম ইনভলভড ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলে বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহৃত হয় এবং সেই সব এনজাইম সম্পর্কে একটু ধারণা লাভ করব। বিশেষ করে আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, সেই টেকনোলজিতে মেইন দুটি এনজাইম ব্যবহার করা হয়। একটি হলো রেস্ট্রিকশন এনজাইম আর একটি হলো ডিএনএ লাইগেজ এনজাইম। সেই এনজাইম দুটি নিয়ে আজকে পড়ব। তো আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা যেটিকে জিন প্রকৌশলী বলো না কেন, তার মূল থিম হলো কোনো অর্গানিজমের জিন অন্য কোনো অর্গানিজমে স্থানান্তর করা। তো এক অর্গানিজমের জিন যদি আমরা অন্য কোনো অর্গানিজমে স্থানান্তর করতে যাই, অবশ্যই প্রথমে সেই অর্গানিজম থেকে আমাদের ডিএনএ সংগ্রহ করতে হবে। এবং আমরা জানি যে জিন হলো ডিএনএর একটি অংশ। তো আমাদের কাঙ্ক্ষিত যে জিন বা টার্গেট যে ডিএনএ, সেটি হলো আমাদের ডিএনএর মধ্যেই থাকে। তো সেই ডিএনএ থেকে আমাদের এই যে কাঙ্ক্ষিত জিন সেটিকে সংগ্রহ করতে হবে, এবং এই কাঙ্ক্ষিত জিনটিকে কালেক্ট করার জন্য আমাদের বিভিন্ন এনজাইম ব্যবহার করে সেই ডিএনএটিকে কাটতে হবে, এবং এই কাটার জন্যই আসলে আমাদের রেস্ট্রিকশন এনজাইম ব্যবহৃত হয়। এছাড়া আমাদের জিন প্রকৌশল প্রযুক্তিতে আমরা মূলত যে ধরনের এনজাইমগুলো ব্যবহার করি সেগুলো হলো রেস্ট্রিকশন এনজাইম, ডিএনএ লাইগেজ, অ্যালকালাইন ফসফেটেস, রিভার্স ট্রান্সক্রিপ্টেস, ডিএনএ পলিমারেজ, এসআই নিউক্লিয়েস, পলিনিউক্লিওটাইড কাইনেস, টার্মিনাল ডিঅক্সি নিউক্লিওটাইডাল ট্রান্সফারেন্স। তবে আজকে আমরা মেইনলি রেস্ট্রিকশন এনজাইম নিয়ে পড়ব। এখন আমরা রেস্ট্রিকশন এনজাইম নিয়ে পড়ব, বিশেষ করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম নিয়ে পড়ব। তো রেস্ট্রিকশন এনজাইম হলো এমন ধরনের এনজাইম যে এনজাইম হলো কোনো ডিএনএ নির্বাচিত স্থানে কর্তন করতে পারে। অর্থাৎ কোনো ডিএনএ অণুর একটি নির্দিষ্ট জায়গায় যে এনজাইম কাটতে পারে বা তার যে ক্ষারীয় বিন্যাস, সে ক্ষারের বিন্যাসটাকে আলাদা করতে পারে, তাকে রেস্ট্রিকশন এনজাইম বলা হয়। তো এই যে রেস্ট্রিকশন এনজাইম, সেটি আবিষ্কার করেন 1970 সালে হ্যামিল্টন ও স্মিথ নামক একজন সায়েন্টিস্ট। এই রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার করেন। তো এই যে রেস্ট্রিকশন এনজাইম সেটি হলো নিউক্লিয়াস প্রকৃতির, তার প্রকৃতিকে বলা হয় নিউক্লিয়াস। তো আমরা জানি যে নিউক্লিক অ্যাসিডকে ভাঙার জন্য বা নিউক্লিক অ্যাসিডকে কর্তন করার জন্য যে এনজাইম ব্যবহৃত হয় তাকে বলা হয় নিউক্লিয়াস। তো যেহেতু নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটি হলো ডিএনএ এবং আরেকটি হলো আরএনএ। ডিএনএ কে ভাঙার জন্য ব্যবহৃত হয় ডিএনএস এনজাইম এবং আরএনএ কে ভাঙার জন্য ব্যবহৃত হয় আরএনএস এনজাইম, এবং তাকে সামগ্রিকভাবে বলা হয় নিউক্লিয়াস এনজাইম। তো এই যে নিউক্লিয়াস এনজাইম সেটি দুই ধরনের হয়, একটি হলো এক্সোনিউক্লিয়াস আর একটি হলো এন্ডোনিউক্লিয়াস। তো এক্সোনিউক্লিয়াস হলো এরকম ধরনের রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন না, এরকম ধরনের এনজাইম যেটি ডিএনএ অণুর প্রান্ত থেকে, ধরো এটি যদি একটি ডিএনএ অণু হয়, তার প্রান্ত থেকে একটি একটি করে নিউক্লিওটাইড অপসারণ করতে পারে, তাকে বলা হয় এক্সোনিউক্লিয়াস। অর্থাৎ সে প্রান্ত থেকে বাহির থেকে, এক্সো মানে বাহির থেকে একটি একটি করে নিউক্লিওটাইড অপসারণ করে। তো এই ধরনের যে এনজাইম, সেটি এই যে ডিএনএ যেহেতু ডাবল সূত্র বিশিষ্ট, সেই সূত্রকে একটি সূত্রকেও ভাঙতে পারে, আবার কোনো কোনো এনজাইম একই সাথে দুইটি সূত্রকেও প্রান্ত থেকে ভাঙতে পারে। যেমন EcoR3 যে এনজাইমটি আছে, এটি একটি এক্সোনিউক্লিয়াস এনজাইম। যে এনজাইমটি এই ডিএনএ অণুর একটি সূত্রকে ভাঙে বাট অপর সূত্রটিকে অক্ষত রাখে। বাট কিছু কিছু এক্সোনিউক্লিয়াস আছে যে এক্সোনিউক্লিয়াসগুলা
ডিএনএ দুইটি সূত্রকেই একই সাথে প্রান্ত থেকে একটি একটি করে নিউক্লিওটাইড আলাদা করে। আর তারপর আছে আমাদের নিউক্লিয়াস এনজাইমের আরেকটি প্রকৃতি হলো এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস হলো এমন ধরনের এনজাইম বা এমন ধরনের নিউক্লিয়াস এনজাইম যে এনজাইম ডিএনএ অণুর মধ্যবর্তী স্থানে কাটতে পারে, অর্থাৎ ডিএনএ অণুর যে মাঝ বরাবর যে কোনো ক্ষারীয় বিন্যাসকে সে চিহ্নিত করে সেখান থেকে কাটতে পারে, তাকে বলা হয় এন্ডো। এন্ডো মানে ভিতরে, ভিতর থেকে নিউক্লিওটাইড কাটে, তাকে বলা হয় এন্ডোনিউক্লিয়াস। তো আমাদের আজকে যে মেইন পড়া সেটি হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম পড়ার আগে আমরা প্রথমেই তার ডিসকভারি বা ইতিহাস সম্পর্কে একটু জানব। তো 1960-এর দশকে সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়ার্নার আরবার এবং তার সহযোগীরা যখন ব্যাকটেরিওফাজ নিয়ে গবেষণা করছিলেন, তখন দেখেন যে ব্যাকটেরিয়ার কোষে যে ভাইরাস আক্রমণ করে, তখন ভাইরাসের ডিএনএ এক ধরনের এনজাইম দ্বারা খণ্ডিত বিখণ্ডিত হয়ে যায়। তো তখন তারা ধারণা করেন যে এই এনজাইমটি হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ধরো আমি যদি এটি একটি চিত্রের সাহায্যে বুঝিয়ে দেই তোমাদের, ধরো এটি একটি হলো ব্যাকটেরিয়া কোষ এবং ব্যাকটেরিয়ার যে মেইন ডিএনএ, এটি হলো আমাদের ব্যাকটেরিয়ার যে মেইন ডিএনএ। তো এই ব্যাকটেরিয়ার মধ্যে কোনো যখন ব্যাকটেরিওফাজ আক্রান্ত করে, অর্থাৎ কোনো ভাইরাস আক্রান্ত করে, তো ব্যাকটেরিওফাজ হলো এমন ধরনের ভাইরাস যেগুলো ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার করে। তো এই ধরনের ভাইরাস যখন আক্রান্ত করে, তখন এই যে দেখো এই ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে। বাট আমাদের ব্যাকটেরিয়া কোষে এমন কিছু এনজাইম রয়েছে, এই ধরনের এনজাইম, সেটি এই যে ভাইরাসের যে ডিএনএ, সেই ডিএনএ কে খণ্ডিত বিখণ্ডিত করে দেয় এবং এই যে ডিএনএ কে ব্যাকটেরিয়ার যে এনজাইম খণ্ডিত করলো, সেই এনজাইমটিকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এবং এর ফলে এই যে ভাইরাস, সেই ভাইরাসের ডিএনএ নষ্ট হয়ে গেল এবং সেই ভাইরাসটি ব্যাকটেরিয়ার দেহে বংশবৃদ্ধি করতে পারলো না এবং এটি ব্যাকটেরিয়ার সেলফ মেকানিজম হিসেবে কাজ করে, সেলফ ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। তো এটিকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম বলা হয়, কারণ এই যে এই এনজাইমটি, সেই এনজাইমটি এই যে ডিএনএ মধ্যবর্তী স্থানে মাঝ বরাবর ভিতর থেকে কাটতে পারে, সেই জন্য এটিকে বলা হয় এন্ডোনিউক্লিয়াস। আর রেস্ট্রিকশন বলা হয় কারণ এই এনজাইমটির মাধ্যমে এই যে ভাইরাসের বৃদ্ধি, সেটিকে রহিত করা হয় বা বন্ধ করা হয় বা রেস্ট্রিক্ট করা হয়, সেজন্য একে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। তো অনেক সময় তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এই এনজাইমটি কি তাহলে যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ, সেটিকে কর্তন করে না? না, সেটিকে কর্তন করে না। যে যদিও এই যে এই এনজাইম, সেই এনজাইমটি আসলে সেলফ বা নন সেলফ জিনিস বোঝে না, অর্থাৎ সে বডির যে নিজস্ব বা বডির যে বহিরাগত অর্গানিজম, সেটিকে সে চিহ্নিত করতে পারে না। বাট এই যে এই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য আরো বেশ কিছু এনজাইম ব্যবহৃত হয়, যেটাকে বলা মিথাইলেস এনজাইম বা মডিফিকেশন এনজাইম। তো এই মিথাইলেস এনজাইম এই যে এই নির্দিষ্ট জায়গায় যে এনজাইমটি কর্তন করতে পারে, সেই এনজাইমটি, এই মিথাইলেস এনজাইমটি মিথাইলেশন করে ফেলে। এর ফলে এই এনজাইমটি ব্যাকটেরিয়ার যে ডিএনএ, যে মূল ডিএনএ, সেটিকে কর্তন করতে পারে না। অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হলো এমন ধরনের এনজাইম, যে এনজাইম হলো কোনো ডিএনএ অণুর নির্দিষ্ট ক্ষারীয় বিন্যাস চিহ্নিত করে, একদম নির্দিষ্ট ক্ষারীয় বিন্যাস চিহ্নিত করে সেই ক্ষারীয় বিন্যাসে কর্তন করতে পারে। ধরো সেই নির্দিষ্ট ক্ষারীয় বিন্যাসটি হতে পারে CCC-GGA, এটিকে সে চিহ্নিত করতে পারে এবং এটিকে চিহ্নিত করে এই অংশে কর্তন করতে পারে। এবং এই যে CCGG, এই যে ক্ষারীয় বিন্যাস,
সেই বিন্যাসটি কিন্তু এই যে ডিএনএ মলিকুলের শুধু একটা জায়গায় থাকবে না, যেহেতু ডিএনএ একটি বৃহৎ মলিকুল এবং HCCGG ক্ষারীয় বিন্যাস এই ডিএনএর বিভিন্ন অংশে পাওয়া যাবে এবং এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটি এর বিভিন্ন অংশে কর্তন করতে পারে। তারপর দেখো আমি একটি টার্ম রেখেছি, সেটি হলো রেস্ট্রিকশন সাইট, যাকে বলা হয় টার্গেট অঞ্চল বা নিশানা অঞ্চল। তো টার্গেট অঞ্চল বলতে বোঝায় আসলে এই যে এটি যদি আমাদের কোনো ডিএনএ মলিকুল হয়, একটি ধরো 5 প্রাইম থেকে 3 প্রাইম, আরেকটি হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম। তো টার্গেট বা যেটি হলো নিশানা অঞ্চল, যাকে আমরা ইংরেজিতে বলি রেস্ট্রিকশন সাইট, সেটি হলো এমন ধরনের হচ্ছে সাইট যে সাইটটি কে হচ্ছে একটি নির্দিষ্ট ক্ষারীয় বিন্যাস সেটি চিহ্নিত করতে পারে। তো এই নির্দিষ্ট ক্ষারীয় বিন্যাসটি এমন জায়গায় হয় যেটি হচ্ছে পেলিন্ড্রোমিক সিনড্রোম বা আবর্তিক মিল থাকে। তো পেলিন্ড্রোমিক সিনড্রোম বা আবর্তিক মিল হলো এমন একটি জায়গা যেখানে সামনে থেকে পড়লে যা হয় পিছন থেকে পড়লেও তা হয়। যেমন আমরা যদি ম্যাডাম কথাটি লিখি, দেখো ম্যাডাম কথাটি সামনে থেকে পড়লে যা হয় পিছন থেকে পড়লেও তা হয়। তো এই যে রেস্ট্রিকশন সাইট এটি বা যেটা হচ্ছে টার্গেট অঞ্চল বা নিশানা অঞ্চলও সেম থাকে, সামনে থেকে পড়লে যা হবে পিছন থেকে পড়লেও তা হবে। যেমন সি 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 জি জি জি। তো এটাকে যদি এই পাশে বলা হয়, এটা এক চেইনের অপর চেইনেও কিন্তু সেম জিনিস হবে, সি জি জি সি সি সি। অর্থাৎ দেখো এখান থেকে পড়লে যা হচ্ছে আবার অপর চেইনে এখান থেকে পড়লেও তা হচ্ছে। অর্থাৎ রেস্ট্রিকশন সাইট হলো এমন একটি সাইট যেটি হলো একটি নির্দিষ্ট ক্ষারীয় বিন্যাসকে চিহ্নিত করে এবং এই যে এই নির্দিষ্ট ক্ষারীয় বিন্যাসটি সাধারণত পেলিন্ড্রোমিক সিনড্রোম বা আবর্তিক মিল থাকে। তারপর দেখো আমি আরেকটি টার্ম লিখে রেখেছি, ব্লান্ট এন্ডস বা ভোঁতা প্রান্ত। তো ব্লান্ট এন্ডস হলো যখন কোনো রেস্ট্রিকশন এনজাইম কোনো হচ্ছে ডিএনএ হচ্ছে মলিকুলের এই যে মাঝ বরাবর হচ্ছে কেটে ফেলে, তখন তাকে ব্লান্ট এন্ড বলে। যখন এই যে এই খণ্ড, দেখো একটা ডিএনএ 5 প্রাইম থেকে 3 প্রাইম, আরেকটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম হলো সি সি জি জি। তো সি সি জি জি যখন এইভাবে মাঝ বরাবর, ওইটা তো উল্টো হবে, জি 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 সি সি সি, যখন এটা মাঝ বরাবর হচ্ছে কেটে ফেলে এবং দুইটি সমান প্রান্তের হচ্ছে সৃষ্টি করে, যেমন সি সি সি, আরেকটি হলো জি জি জি, আরেকটি হলো জি জি জি, আরেকটি হলো সি সি সি। তাহলে সেটি এরকম প্রান্তের সৃষ্টি করে, দুটি সমান প্রান্ত সৃষ্টি করে, তখন তাকে বলা হয় ব্লান্ট এন্ড বা ভোঁতা প্রান্ত। তো আরেকটি রয়েছে আমাদের স্টিকি এন্ড বা আঠালো প্রান্ত। তো স্টিকি এন্ড বা আঠালো প্রান্তটি আমরা একটু বুঝি। ধরো এটি আমাদের একটি ডিএনএ মলিকুল, একটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে থাকবে, আরেকটি হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশনে থাকবে। তো আমরা একই যে কোনো ক্ষারক বিন্যাস দিয়ে করতে পারো যেটার আবর্তিক মিল থাকে বা পেলিন্ড্রোমিক সিনড্রোম থাকে। তো এখানে যদি আমার সি সি জি 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 হয়, তাহলে এর উল্টাটা থাকবে, সি এর অপোজিট যে ক্ষারক সেটি হলো গুয়ানিন, গুয়ানিন সি সি সি। তো এই ধরনের যখন ব্লান্টিং তৈরি হবে তখন রেস্ট্রিকশন এনজাইমটি একটি বিশেষ ডিজাইনে কাটে, এখান থেকে কাটে আবার এখান থেকে কাটে। অর্থাৎ একটা সূত্রকে, দুইটা সূত্রকে সমানভাবে কাটে না, দুইটা সূত্র এমন ভাবে কাটে যেটাতে অসমান হচ্ছে প্রান্ত থাকে।
এখানে এক জায়গায় কাটবে, এখানে আরেক জায়গায় কাটবে। তাহলে আমাদের কি হবে, একটা হবে 5 প্রাইম, দেখো সি, একটা হবে 3 প্রাইম, আছে জি 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 সি সি। তো অপর দিকে আমাদের কি হবে, অপর দিকে হবে সি 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 জি সি, তো একটা কেটে গেছে, জি জি, আর এখান থেকে শুধু একটা থাকবে, সেটা হলো সি। যখন এইভাবে একটি বিশেষ ডিজাইনে হচ্ছে কাটে এবং এই কর্তনের হচ্ছে ফলে দুটি স্টিকি প্রান্তের সৃষ্টি হয় এবং দুটি অসমান প্রান্তের হচ্ছে সৃষ্টি হয়। দেখো দুটি অসমান বেস পেয়ারের হচ্ছে সৃষ্টি হয়, অর্থাৎ এক প্রান্তে বেস পেয়ার কিন্তু হচ্ছে খালি, তখন তাকে বলা হয় স্টিকি ইন্ট বা আঠালো প্রান্ত। যেহেতু এই প্রান্তগুলা হচ্ছে খালি রয়েছে এবং যেই প্রান্তগুলা খালি রয়েছে সেই প্রান্তগুলা চায় তার যে অপোজিট যে বেস, সেই বেসগুলা হচ্ছে তার সাথে সহজেই জোড়া লাগানোর জন্য, এবং এটি সহজেই জোড়া লেগে যায়। তো এইভাবে আমাদের ব্লান্ট ইন্ট বা হচ্ছে স্টিকি ইন্ট বা আঠালো প্রান্তের প্রয়োজন হয়, এবং আমাদের এই যে ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে এই স্টিকি ইন্টের দরকার হয়। তো পরবর্তীতে আমি তোমাদের যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নামকরণ কিভাবে হয় সেটি তোমাদেরকে পড়াবো। এখন আমরা আমাদের এই যে রেস্ট্রিকশন এনজাইমের যে নামকরণ কিভাবে হয় সেটি একটু দেখব। তো স্মিথ এবং হচ্ছে নেথান্স নামক দুইজন সায়েন্টিস্ট 1973 সালে এই যে রেস্ট্রিকশন এনজাইম, সেই এনজাইমের নামকরণের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা হচ্ছে প্রণয়ন করেন। তো আমি যে বলতেছি যে ইকো আর1 হচ্ছে হাইন2, এগুলো আসলে রেস্ট্রিকশন এনজাইমের নাম, কিন্তু আসলে এই নামগুলো কিভাবে এসেছে সেগুলো একটু তোমাদের জানা দরকার। তো আমাদের রেস্ট্রিকশন এনজাইম সাধারণত 3টি কোড অক্ষরে গঠিত হয়, 3টি অক্ষর থাকবে এবং এই 3টি কোড অক্ষর অবশ্যই ইটালিক ওয়ার্ডে লিখতে হবে। যেহেতু আমরা এখানে ইটালিক ওয়ার্ড লিখতে পারছি না, তাই আমরা যে আমাদের যে জেনাস স্পিসিস যেভাবে লিখি সেভাবে আমরা লিখব। তো আমাদের যে প্রথম যে এই 3টি কোড অক্ষর, প্রথম যে অক্ষরটি সেটি আসে কোনো ব্যাকটেরিয়ার হচ্ছে জেনাস নেম থেকে, এবং পরে যে 2টি কোড অক্ষর সেটি হচ্ছে স্পিসিস নেম থেকে আসে। আসলে আমরা যে রেস্ট্রিকশন এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো সাধারণত কোনো ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক জীব থেকে আহরণ করা হয়, এবং এই ধরনের যে রেস্ট্রিকশন এনজাইম বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া থেকে আহরণ করা হয়েছে, এবং বিভিন্ন ধরনের যে রেস্ট্রিকশন সাইটের জন্য বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনজাইম রয়েছে। অর্থাৎ এক একটি রেস্ট্রিকশন এনজাইম আলাদা আলাদাভাবে এক একটি রেস্ট্রিকশন সাইট কর্তন করতে পারে, অর্থাৎ প্রত্যেকটি এনজাইমের জন্য আলাদা আলাদা রেস্ট্রিকশন সাইট রয়েছে। তাহলে আমরা যেই ব্যাকটেরিয়া থেকে এই রেস্ট্রিকশন এনজাইমটি পেয়ে থাকি, তো সেই ব্যাকটেরিয়ার যে নাম, সায়েন্টিফিক নেম, সেই সায়েন্টিফিক নেমের জেনাস নেম থেকে আমরা প্রথম অক্ষরটি নেব এবং স্পিসিস নেম থেকে পরের 2টি অক্ষর নেব। যদি সেই ব্যাকটেরিয়া ইস্চেরিচিয়া কোলাই হয় তাহলে ই হলো তার হচ্ছে জেনাস নেম, আর কো হচ্ছে তার স্পিসিস নেম থেকে এই নামটি নেওয়া হবে। তো দেখা গেছে এ পর্যন্ত প্রায় 1000 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম আবিষ্কৃত হয়েছে। তারপরের যে নিয়ম, যদি এই যে ব্যাকটেরিয়া যদি স্ট্রেন থাকে, একাধিক স্ট্রেন থাকে এবং স্ট্রেনগুলোকে বিভিন্ন নামে অভিহিত করা হয়, সেক্ষেত্রে স্ট্রেনের নাম এই 3টি কোড অক্ষরের সাথে যুক্ত হবে। ধরো এটি একটি ব্যাকটেরিয়া বেসিলাস অ্যামাইলোলিকুইফেসিয়েন্স, এবং এই ব্যাকটেরিয়াটির স্ট্রেন হলো এইচ। তো সেই ক্ষেত্রে আমাদের এনজাইমটির নাম হবে BAM-H। আরেকটি ব্যাকটেরিয়া হলো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এবং তার স্ট্রেন হলো RD। তো সেই ক্ষেত্রে
আমরা যে তার কোড নেম 3 অক্ষরের কোড নেমের সাথে ডি যুক্ত করব হিন্ট, অর্থাৎ বিশেষ ধরনের স্ট্রেনের জন্য তার হচ্ছে কোড নেমের জন্য আরেকটি অক্ষর বেড়ে যায়। তো আবার আরেকটি নিয়ম এখানে অ্যাড হবে, যদি একই স্ট্রেন থেকে একাধিক রেস্ট্রিকশন এনজাইম কালেক্ট করা হয় বা একই রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যায়, অর্থাৎ একটা স্ট্রেন থেকে যদি আমি একের অধিক রেস্ট্রিকশন এনজাইম পেয়ে থাকি, সেই ক্ষেত্রে সেগুলোকে একটার পর একটা রোমান সংখ্যায় প্রকাশ করা হয়। ধরো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি আরডি যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া থেকে আমি যদি একাধিক রেস্ট্রিকশন এনজাইম পেয়ে থাকি, তাহলে আমরা তাকে প্রকাশ করব হাইন্ট 1, হাইন্ট 2, হাইন্ট 3 এইভাবে প্রকাশ করব। তারপর আমরা যে পড়েছি যে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম কাটার পরও যে হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়ার যে মেইন জিনোম সেটি কেন ক্ষতিগ্রস্ত হয় না মিথাইলেশন বা মডিফিকেশনের কারণে। অর্থাৎ আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের আরেকটি কাজ হলো মডিফিকেশন বা মিথাইলেশন করা, অর্থাৎ যুক্ত করা। তো এই মিথাইলেশন বা রেস্ট্রিকশন এবং মডিফিকেশনের জন্য কিন্তু আলাদা আলাদা সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়, যেমন ইকো R1, ইকো P1 ইত্যাদি ব্যবহার করা হয়। এবং এই যে পুরো সিস্টেম সেটিকে বলা হয় রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম, RMS, যেটিকে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম বলা হয়। তো এর সাথে আরেকটি হচ্ছে আইসোসাইজোমার, অর্থাৎ আমরা যদি হচ্ছে কোনো রেস্ট্রিকশন এনজাইম একাধিক ব্যাকটেরিয়া থেকে পেয়ে থাকি, একাধিক ব্যাকটেরিয়া থেকে একই ধরনের রেস্ট্রিকশন এনজাইম পেয়ে থাকি, তো সেই ক্ষেত্রে সেটিকে বলা হয় আইসোসাইজোমার, বা যেটিকে আমরা সমভাঙ্গনও বলতে পারি। তো তোমাদের পরীক্ষার জন্য একটি বেস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনের উত্তর সেটি আমি এখন তোমাদের দিব। তার আগে তোমরা এটির স্ক্রিনশট নাও, তারপর আমি এটি দিব। আমাদের রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় মলিকুলার সিজর বা আণবিক ক্যাচে। অনেক সময় তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে মলিকুলার সিজর বা আণবিক ক্যাচে কাকে বলে, তাহলে আমাদের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমকে বলা হয় মলিকুলার সিজর বা আণবিক ক্যাচে। তো তোমাদের পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে যে যে কোনো 4টি রেস্ট্রিকশন এনজাইমের নাম লিখো, তাদের উৎস লিখো, তাদের কর্তনাধীন সাইট বা কর্তৃত্ব অংশ লিখো। তো সেটি কিভাবে লিখবে, সেই ক্ষেত্রে আমি একটি এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা তোমাদের বইয়ে অলরেডি যেগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাটলিস্ট কমপক্ষে 4টি এক্সাম্পল শিখে ফেলবে। যেমন এখানে একটি রেস্ট্রিকশন এনজাইমের নাম লিখেছি আমি BAMH1। তো এই যে BAMH1 রেস্ট্রিকশন এনজাইম, সেটি কোন ধরনের যে উৎস বা কোন ধরনের অণুজীব থেকে সংগ্রহিত হয়েছে। তো এই যে প্রথমে উৎস বা অণুজীবের নাম লিখতে হবে। উৎস হলো এই BAMH1 বেসিলাস অ্যামাইলো লিকুইফেসিয়েন্স H, যে স্ট্রেন N বেসিলাস অ্যামাইলো লিকুইফেসিয়েন্সের H স্ট্রেন থেকে সেই ব্যাকটেরিয়াটি আহরিত হয়েছে। তো এই ধরনের যে এনজাইম, সে এনজাইম কোনো ডিএনএ অণুর যে সাইটটি কর্তন করতে পারে, এটি একটি নির্দিষ্ট সাইট, অর্থাৎ এই সাইটটির দেখো আবর্তিক মিল রয়েছে, এই নির্দিষ্ট সাইটটিকে সে কর্তন করতে পারে, যেটাকে আমরা রেস্ট্রিকশন সাইট বলি। তো একটি হচ্ছে ডিএনএ যেহেতু ডাবল সূত্রক, একটি সূত্রক হচ্ছে GGATCC, তাহলে আমাদের অপর যে চেন তার অপোজিট ক্ষার বিন্যাস হবে, তাহলে সেটি হবে CCTAGG। দেখো এই অংশে কিন্তু অলরেডি আবর্তিক মিল বা পেলিন্ড্রোমিক সিনড্রোম রয়েছে। তো আমরা জানি যে স্টিকি তোমরা যদি একটি অংশ একটু মুখস্থ করতে পারো, যে যে অংশটুকু শুধু কাটতে পারে, একটি চেইনের একটি ক্ষার বিন্যাস শিখতে পারো, তাহলে আলটিমেটলি তোমরা অপোজিট চেনের ক্ষার বিন্যাসটি তোমরা লিখতে পারবে, কারণ ক্ষার বিন্যাস তো অপোজিট ডিরেকশনই হয়ে থাকে বা অপোজিট ক্ষারটি হয়ে থাকে, তার যে বেস পেয়ার যার সাথে করে সেটি হয়ে থাকে। তো এটি কোথা থেকে কাটে, এটি যে একটি বিশেষ ডিজাইনে বা বিশেষ ডিরেকশনে কাটে, যেটি স্টিকি ইন্ট বা আঠালো প্রান্ত তৈরি করে। তো এই যে কর্তনাধীন অংশ, সেটি থেকে দুটি কর্তিত অংশ তৈরি হয়,
তো একটি অংশ এইখানে কাটে, আরেকটি অংশ এখান থেকে কাটে। কাটার ফলে দেখো এখানে আমাদের দুটি অংশের সৃষ্টি হয়েছে এবং দুটি যে বেস পেয়ার সেটি হচ্ছে অসমান অসমান রয়েছে এবং একটি পেয়ার রয়েছে, একটি শুধু পেয়ার, আর বাকি যে বেস পেয়ারগুলো আনপেয়ার রয়েছে। এখানেও সেম, এবং আনপেয়ার অংশ যেই জায়গায় সেই প্রান্তটাকেই বলা হয় স্টিকি ইন্ড বা আঠালো প্রান্ত। এবং এই যে স্টিকি ইন্ড বা আঠালো প্রান্ত সেটি আসলে সহজেই হচ্ছে তার যে অপোজিট বেস পেয়ার, তার যে হচ্ছে বেস পেয়ারিং তার সাথে মিলে যেতে চায় এবং সহজেই সেটি জোড়া লাগতে চায়। তো এইভাবে তোমরা যে কোনো চারটি রেস্ট্রিকশন এনজাইমের নাম, তাদের উৎস, তাদের কর্তনাধীন অংশ এবং কর্তৃত্ব অংশ তোমরা শিখে ফেলবে। তো এই হলো আমাদের রেস্ট্রিকশন এনজাইম নিয়ে কোশ্চেন। এছাড়া রেস্ট্রিকশন এনজাইমের ব্যবহার শিখবে। ব্যবহার তো তোমরা অলরেডি জেনেই গিয়েছো। আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহৃত হয়। এছাড়া রেস্ট্রিকশন ম্যাপ তৈরিতেও কিন্তু আমাদের রেস্ট্রিকশন এনজাইম ব্যবহৃত হয়। জিন লাইব্রেরি, জিনোমিক লাইব্রেরি তৈরিতেও এই ধরনের এনজাইম ব্যবহৃত হয়। তারপর আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আরেকটি বহুল ব্যবহৃত এনজাইম যেটি হলো ডিএনএ লাইগেজ। এই যে হচ্ছে আমাদের স্টিকি ইন্ড তৈরি হলো, তো স্টিকি ইন্ডগুলো সহজেই জোড়া লাগে কার মাধ্যমে? সেটি হলো আমাদের লাইগেজ এনজাইমের মাধ্যমে। এবং এই যে এই লাইগেজ এনজাইম সেটিকে বলা হয় মলিকুলার গ্লু বা আণবিক আঠা বলা হয়। তো এই হলো আজকে আমরা দুটি এনজাইম পড়তে পারলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা যে পরবর্তী এনজাইম সেই এনজাইমগুলো পড়ব। তো আমি আশা করব তোমরা যে ক্লাসের যে পড়া সেই পড়াগুলো বাড়িতে নিয়মিত করবে এবং তোমাদের সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।